আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শকদের এবার আমি শুভেচ্ছা না তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাদের ভিডিওগুলো তারা দেখেন, এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্যই আমরা কথা বলি, আপনাদের মুখের ভাষাতে আমরা কথা বলি, আপনাদের হয়েই কথা বলি। যেটা আপনি বললেন যে আপনার যে শিরোনামটা দিয়েছেন, আমার শিরোনামটা বেশ ভালোই লাগলো। আসলেই তাই। আপনি হয়তো সরাসরি বলে দিয়েছেন, বাংলাদেশের আইনেই আছে যে কেউ যদি সংবিধানকে কাটছাট করে, মানে সংবিধানের বিরুদ্ধে কিছু বলে, আপনি সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবেন, করতে পারবেন। এমনকি আপনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন। এটাও সংবিধান আপনাকে দেয়, এই অধিকার আপনাকে দেয়। যদি সেই সরকার সংবিধানের বিরুদ্ধে কোনো কিছু করে, তাহলে একটা সরকার যদি সংবিধানের বিরুদ্ধে কিছু করে আপনাকে বিদ্রোহ করার অধিকার দেয়। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাদের অবশ্যই, এমনকি তাদের একটাই পানিশমেন্ট, এমন না যে আপনার যে অন্য ধারা আছে, সরাসরি মৃত্যুদণ্ড। ডক্টর ইউনূস তো ভয় পাবেই। ডক্টর ইউনূসের যারা সারথি, ডক্টর ইউনূসের যারা কমরেড, ডক্টর ইউনূসের যারা সাহাবী, ডক্টর ইউনূসের যারা বন্ধু, ডক্টর ইউনূসের যারা নাতিপুতি, ডক্টর ইউনূসের যারা উপদেষ্টা, হরি বরি সুরি গেলমান কোটায় যারা উপদেষ্টা হয়েছে তারা, এমনকি তার মাঠের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা, মানে খেলার ইউনূস কিন্তু খুব চালাক লোক। মানে সে শুধু নিজেই খেলে না, দুই টিমই তার মাঠে যে নামায়, সেই দুই টিমই তার থাকে। আরো মজার বিষয়, দর্শকের ভিতরেও তার খেলোয়াড় রেখে দেয়। ওই যে যারা দর্শকের মধ্যে রাখা তার খেলোয়াড়, তারাও ভয়ে আছে যে কোনো কারণে যদি তাদের এই মুহূর্তে স্বাদের ক্ষমতা হাতছাড়া তো হবেই 2 দিন আগে আর পরে, তাই সে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি আপনার চ্যানেলের মাধ্যমে স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো সুদূর বুদুর চলবে না। কারণ এটা তো আপনারা হেনা ভোট বলেন, আমি এটাকে হেনা ভোট বলি। এই হেনা ভোটের তেনা পেছানোর বয়ান বাংলার জনগণও শুনবে না, সংবিধানেও নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এগুলো মানবে না। এই ভোটে যদি সে মনে করে যদি যে হেনা ভোট দিয়ে সে পার পেয়ে যাবে, তার সেই স্বপ্নে ঘুরে বালি পড়বে। কারণ বাংলাদেশের জনগণ জানে কখন কি করতে হয়। তারা এই সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, খুন এবং বাংলাদেশের সংবিধান বিরোধী কার্যকলাপ, বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, পুলিশ হত্যা করা, থানা জ্বালিয়ে দেওয়া, মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া সহ এই যে গণবিধ্বংসী যত কাজ করেছে, তা থেকে কেউ মুক্তি পাবে না। কারণ বাংলাদেশের সংবিধান তাকে এইভাবে ছাড় দিবে না। যত ইন্ডেমনিটি দেখ, কোন কাজ হবে না। কারণ সবচাইতে বড় আদালত হচ্ছে গণ আদালত, জনতার আদালত। আর চাইতে বড় কোনো আদালত নাই। আওয়ামী লীগ হয়তো আইনের হাতে বাধ্য, বিএনপি আইন মানতে চলতে বাধ্য, মানুক না মানুক সেটা পরের কথা, কিন্তু মানতে বাধ্য। জনগণ কিন্তু আইন মানতে বাধ্য না, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে। তো জনগণ এই যে যারা সংবিধান কাটছাট করতে চাচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্পিরিট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মারক, যত চিহ্ন যেভাবে তারা ধ্বংস করেছে, বাংলাদেশের জনগণ এগুলো সব মনে রেখেছে, একটাও ভুলে না। এটা 71 সাল না যে মানুষ ভুলে যাবে, মানুষ সব মনে রেখেছে, অন রেকর্ড আছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার, এবং মানে এরা যে কত বড় বোকা, এরা নিজেরাই থানা ভাঙে, পুলিশ মারে, আবার সেগুলো লাইভ এসে বলে। মানে আপনি আগামীতে যাদের ফাঁসিতে ঝোলাবেন, বা আদালত তাদের ফাঁসিতে ঝোলাবে, অথবা যেহেতু আদালতে যাইতে নিষেধ করছে, ইন্ডেমনিটি দিয়ে দিছে, জোলাই যোদ্ধারা এখন নবী, ভগবান, রাসূল, আল্লাহ, খুদা, দেবতা তাদের সব বড় হয়ে গেছে, তাদের নিয়ে আপনি কোনো কথাই বলতে পারবেন না। এমনকি আজকে ওই যে ফাজল নাকি ফাজল একটা আছে, ফাজিল, কে যেন বলছে যে বিপ্লবকে মব বলা যাবে না। ঠিকই তো, বিপ্লবের মব বলবো কেন? মবেরই আমরা মব বলি, বিপ্লব হলে না বিপ্লব বলবো, এদের মব বলা যাবে না। মানে নাই দেশে পুটকালাই সন্দেশ, মানে তারা যা বলবে সবই হবে। আর্মি শুধু বেড়াকে ফিরে যেতে দেন, তারপর দেখতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এরা কল্পনাও করতে পারতেছে না এদের কপালে কি দুঃখ বয়ে আসবে। এরা ইন্ডেমনিটি দিছে, আদালতে যাইতে দিবে না, খুব ভালো করছে। কারণ আমরা আদালতে যাইতে চাই না, আমরা জনতার আদালতে যেতে চাই। জনতার আদালতে দেখবেন এদের বিচার হবে, এবং জনগণই বিচারক, জনগণই উকিল, জনগণই রায় দিবে, জনগণই আবার সেই সাজা, সেই রায়কে বাস্তবায়ন করবে। খুব শীঘ্রই দেখতে পারবেন। সেই ভয়ে তারা এই যে হেনা ভোট, হেনা তেনা ভোট, এইগুলো আলাপ, হেনা তেনা ভোট একটা আলোচনা করতেছে। এগুলো দিয়ে শুনেন, এই হেনা তেনা ভোট দিয়ে গণ আদালত থেকে তারা বাঁচতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। শুনেন, আমাকে না, মানে এটা বলা ঠিক না, নিজের প্রশংসা হয়ে যায়।
তারপরে মাঝে মাঝে বলতো, আমাকে কোন একজন বলছিল যে, ফরিদ সাহেব, আপনি শুধু এখন ইংরেজিটা খুব ভালো করে আপনি খুব ভালোভাবে ইংরেজিটা আয়ত্ত করেন, আর কিছু না হোক আপনাকে কোনো রাষ্ট্রদূত বানায় দিবে। আমি হাসছি, আমি বললাম, আপনি উন্মাদ হইছেন, আমার সেই যোগ্যতা আছে? হাসাহাসি করেছি যে, এই সমস্ত তেল মাইরেন না, এই সমস্ত বক্তব্য দিয়ে না, আমি ইংরেজি শিখলে আমাকে রাষ্ট্রদূত কেন বানাবে? এগুলো তাকে এড়াই গেছি। আপনি কি জানেন, সেই লোকটা আমাকে ৪ দিন আগে ফোন দিছিল। তাকে আমি একরকম এভয়েড করছি আর বলছি যে, আমার তেল মাইরেন না। সেই লোক বলল, ভাই, ওই আপনি যাকে পাখি-বাদির পোলা হাদি বলেন, ওই পাখি-বাদির পোলা হাদির ভাই কিন্তু সহকারী হাই কমিশনার হয়ে গেছে। তাও আবার যুক্তরাজ্যের মতো জায়গায়। বলল, সে যদি, ফরিদ ভাই, আমি যে কথাটা বলেছিলাম, আপনি তো ইয়ার্কি মনে করছিলেন। তা এই যারা সুখ করে আপনার ভাষা, আমার কথায় আমাকে ফেরত দিছে। যে আপনার ভাষায় যারা সুখ করে ৮ দিন যাবৎ, সে বোধহয় ৮ বলে না, ৮ দিন যাবৎ আ রাজনীতিতে আসছে। রাজনীতিও করে নাই, সে তো করে নাই, করছে হাদি। তারাই এখন রাষ্ট্রদূত হয়ে যাইতেছে, রাষ্ট্রদূতের পদমর্যাদা পাইতে যাইতেছে। তারপর নাহিদ প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারতেছে। আমি কি কথাটা ভুল বলছিলাম? দেখেন, দর্শক এগুলো মনে রাখছে। মানুষ এগুলো মনে রাখে। দেশটাকে একটা সহকারী হাই কমিশনারের পদ, এগুলো তো সাংবিধানিক পোস্ট। এগুলো একটা পদ। তারপরে প্রধানমন্ত্রীর পদ, মন্ত্রিত্বের পদ, এগুলোকে তারা তামাশা বানায় ফেলছে। আপনি দেখেন, আমার যে ৩ ভাতিজা, আমার ভাবির পোলা, ৩ টা যে উপদেষ্টা পরিষদে ছিল। আপনি বিশ্বাস করেন, ডক্টর ইউনূসের লিঙ্গজ্ঞান, কাণ্ডজ্ঞান নিয়ে আমার হাসাহাসি আসছিল। কারণ কি জানেন? যে আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে যখন ছাত্র আন্দোলন হয়েছিল ৯০ এ, তখন কি তারা কোনো পদে আসছিল? আসে নাই। কিন্তু এদেরকে মন্ত্রী বানিয়ে দিয়েছে সরাসরি। এদের বাংলাদেশের রাজনীতি, পদ, এমপিত্ব, মন্ত্রিত্ব, এগুলোকে হাস্যকর বানিয়ে ফেলতেছে। প্রধানমন্ত্রিত্ব, এগুলো হাস্যকর বানিয়ে ফেলতেছে। অলরেডি নোবেল পুরস্কার তো হাস্যকর হয়ে গেছে ডক্টর ইউনূসের কারণে। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশে, অন্তত বাংলাদেশে বা আশেপাশের দেশে নোবেল প্রাইজ এখন একটা হাস্যকর বিষয়। এটাকে মানুষ 420 কাজ মনে করে, সনদ মনে করে, গোলামের সনদ মনে করে এই নোবেল প্রাইজ। আগে আমিও অনেক কিছু মনে করতাম। অন্তত শান্তি পুরস্কারের ব্যাপার, অন্য সাবজেক্ট ওয়ারি যেগুলো আছে সেই কথা, পদার্থবিজ্ঞানে বলেন বা সাহিত্যে বলেন, অন্য যে জায়গায় কথা বলেন, ওগুলোর কথা বলি না। বিজ্ঞানের কথা বলেন, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, অর্থনীতিতে বলেন, সেগুলোর নিয়ম বলতে। কিন্তু শান্তিতে নোবেল যারা দেয়, এটা সম্পূর্ণ সন্দেহজনক এবং হাস্যকর। এগুলো যে দাসত্বের চিহ্ন, এগুলো যে গোলামির সার্টিফিকেট, এগুলো যে বদমাইশির এবং দেশ দ্রোহিতার সার্টিফিকেট, এটা আমরা এখন বুঝে ফেলেছি। যেটা আপনি বললেন যে যে এই যে আমাদের ভাবির ছেলেদের যে প্রসঙ্গটা আমি তুলছিলাম আপনাকে, যে এরা চাকরিকে এমন কিছু করে ফেলছে, এরা এমপিত্বকে, মন্ত্রিত্বকে এমন কিছু করে ফেলছে, মানুষের কাছে এখন এটা টোটালি হাস্যকর। এগুলো নিয়ে মানুষের নাক গলাবে না। এগুলো আগামীতে আপনি যদি উপদেষ্টা পরিষদে কেউ যায়, মানুষ যেতে চাবে না, কারণ সেখানে আন্ডার মেট্রিক গীতর ফারুকিকে আমরা উপদেষ্টা হইতে দেখলাম। তো আজকাল স্বপ্নে পাবো উপদেষ্টা, আজকাল উষ্টা খায় আসার পরে মারা গেলে তার ভাই বোন আত্মীয় স্বজন উপদেষ্টা হয়ে যায়। বাংলাদেশে এখন উপদেষ্টা পদ, মন্ত্রিত্বের পদ, এমপিত্বের পদ, এগুলো হাস্যকর বিষয় হয়ে গেছে। এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টের পদ, এগুলো হাস্যকর হয়ে গেছে। তবে যত যাই করুক, বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা মনে করেন না। এদের কপালে বারবার আমি বলি, বহুত শনি আছে, অপেক্ষা করেন, দেখেন কি হয়। এরা যদি বুঝতে পারতো, তাহলে তো জামাতের লোকদের এই মন্ত্রী বানাইতো না। এরা যদি বুঝতেই পারতো, তাহলে তারেক রহমান যখন ইউনুস যখন এই যে বুইরা খাটাসটা যখন ইউকে তে গেল, গিয়ে তারেক রহমানের ম্যানেজ করলো, তখনও তারা বুঝতে পারে নাই যেটা জামাতে পাঠাইছে। এদের বুঝতে হবে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার পরে বুঝতেছে না জামাত কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রগ্রেসিভ একটা বিশ্ববিদ্যালয় দখল করে নিল জামাত শিবির। তখনও যদি বিএনপি বুঝতে না পারে, কবে বুঝে? এরা বুঝলো এতদিনে, যখন জামাতে দাঁড়িপাল্লা মার্কাটা উপরে দিছে, মার্কাটা তখন তারা বুঝতে পারছে, আহা, এই বুঝি গেল। আমরা তো এগুলো আগেই জানি যে জামাত এদেরকে ল্যাং মারবে, জামাত এদেরকে ডক্টর ইউনূস এদেরকে ৭ বার বেচা দিবে। যদিও তিনি এখন চলে গেছেন জামাতে, যিনি এর আগেই বলেছিলেন যে জামাত এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে ৭ বার বেচা দিবে। মেজর আখতারুজ্জামান সেটা বলেছিলেন। সেটা বলে অবশ্য তিনি এখন জামাতে চলে গেছেন, নিজেই অদ্ভুত লোক, বিচিত্র লোক। তার কথাবাদ, আমরা ওই প্রসঙ্গে যাবো না। যেটা বললাম, বিএনপি এতদিনে বুঝতে দেখেন, বিএনপি বলতেছে যে জামাতের প্রতি দেখাচ্ছে, জামাতের প্রতি সহানুভূতি দেখাচ্ছে সরকার। আবার জামাত কি বলতেছে? বিএনপির কথা বলতেছে। এমনকি দেখবেন, আমার ভাবির পোলার দল আছে না, বৈষম্য বিরোধী নাকি বৈষম্য, এই যে ক্রিমিনাল পার্টি নাকি চিলড্রেন পার্টি, তারাও কিন্তু বলতেছে যে একটি দলের প্রতি আগ্রহ দেয়, বিএনপির কথা বলতেছে। এরা হলো, এদের কথা বোঝাও বরাবর মুশকিল। এরা হলো চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি। নিজেরাই ঝগড়া বিবাদ লাগাই দিছে, দিয়ে বুঝাইতে চাইতেছে যাতে আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে যায়। এদের এই দিকে কান দিয়েন না, দেওয়ার দরকার নেই। তবে
এদের আরো শিক্ষা পাওয়া উচিত। শিক্ষা পাবে এরা। এরা সামনে বিএনপিও শিক্ষা পাবে, জামাতও শিক্ষা পাবে। আপনি সবসময় মনে রাখবেন, যেটা সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে বাংলাদেশের মৌলবাদী শক্তি হলো বাংলাদেশ এবং আওয়ামী লীগের আসল শত্রু। তাহলে আওয়ামী লীগ এবার শত্রু যদি হয়, মৌলবাদী শক্তি দেশের যদি হয়, তাহলে বিএনপি যদি দেশের পক্ষে থাকে, তাহলে অবশ্যই তারা শত্রু হবে। ভারী কথা। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে তারা হায়ার করেছিল চরমনাই পীরকে গালাগালি করার জন্য, বিএনপি কে ছেঁচড়া চাঁদাবাজ বললো। এবং বিস্ময়কর ব্যাপার দেখেন আপনি, কোকোকে, তারেক রহমানের ছোট ভাই মৃত, তাকে কুকুর বললো। এই যে আমির হারামজাদা, নাকি আমির হামজা, জামাতের এমপি প্রার্থী আর কি, এই যে জামাতের মুনাফেক। অথচ এই আমির হারামজাদা এক সময় ওয়াজের মঞ্চে চেঁচিয়ে বলছিল তার বাপ দাদা 14 গোষ্ঠী, এমনকি নানার গোষ্ঠী আওয়ামী লীগ করে, এখন নিয়েছে জামাতের টিকিট। আবার দেখেন, আওয়ামী লীগের কোন লোক কিন্তু তারেক রহমানের সমালোচনা করেছে, কোকোর সমালোচনা করেছে, খালেদা জিয়ারও সমালোচনা করেছে, বিএনপির সমালোচনা, এমনকি জিয়ারও সমালোচনা করে। কিন্তু কুকুর কিন্তু বলে নাই। বলেছে কি, একটা আওয়ামী লীগের কর্মী আজ পর্যন্ত, এই যে এত নির্যাতন নিপীড়ন চলতেছে, 32 নম্বর ভেঙে ফেলেছে, তারেক রহমানকে কুকুর বলেছে বা শুয়োর বলেছে? বলেনি। বা খালেদা জিয়াকে গালি দিয়েছে? দেয়নি। জিয়াকে গালি দিয়েছে? দেয়নি। কিন্তু এই জামাত, যারা বিএনপির আসল তলে না গেলে যাদের অস্তিত্ব থাকতো না, এরা কত অকৃতজ্ঞ এই জামাত। এখনো ভোট হয়নি, কিন্তু ভোট ডাকাতি ধরা পড়ে গেছে সরকারের। সরকার একদিকে নিজে ন্যাংটো হয়ে নেমে পড়েছে হ্যাঁ ভোট আদায় করতে, প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে ফেলেছে এর পেছনে। অন্যদিকে ইউনূস মহাজন নিজে তার প্রিয়তম রাজনৈতিক পুত্রদের শুধু বিজয়ী করে আনার নির্দেশনাই দেননি, তিনি তাদের মন্ত্রীও করে ফেলেছেন, মানে মন্ত্রিত্ব করারও ঘোষণা দিয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদটি ইউনূস নিজেই দিয়ে দিচ্ছেন তার এই রাজনৈতিক পুত্রকে। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মানুষ এখনো নিশ্চিত হতে পারছে না, কিন্তু ইউনূস আবারও বলছেন যে সবই চলছে তার পরিকল্পনা বা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী। অবশ্যই এটা মেটিকুলাস ডিজাইন, না হলে পোস্টাল ব্যালট বানিয়ে সেই ব্যালটকে ব্যবহার করে কিভাবে ইউনূসের নিজস্ব পছন্দের দলের প্রতীককে একেবারে উপরে তুলে যাদেরকে তিনি হারাতে চান তাদের প্রতীককে ভাঁজের মধ্যে ফেলার মানে ঘটনা ঘটানো যায় বলুন তো? কি খেলাটা না খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভোটের আগেই ভোট ডাকাতি ঘটে যাচ্ছে। ভোটের আর বাকি 27-28 দিন বা 26 দিন, অথচ তার আগেই যে ঘটনা সামনে এসেছে সেটাকে আর অব্যবস্থাপনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এটা সরাসরি ভোটের মালিকানা দখলের গল্প। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যে ভিডিওগুলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং কাতার থেকে প্রকাশ্যে এসেছে, সেগুলো কোনো গুজব নয়, কোনো ব্যাখ্যায় মানে অপেক্ষায় থাকা অস্পষ্ট অভিযোগও নয়। এগুলো চোখে দেখা দৃশ্য, মানুষ এগুলো দেখতে পেয়েছে এবং মানুষ এগুলো নিজে ভিডিও করছে। একই ঘরে স্তূপ করে রাখা অসংখ্য ব্যালট, খাম, দলীয় পরিচিত মুখ, গুনে গুনে খাম ভাগ করা, আর তার ফাঁকে ফাঁকে উচ্চারিত সেই সতর্ক বাক্য, ভিডিও করেন না ভাই, ফেসবুকে দেন না। এই কথাগুলোই বলে দেয় সবাই জানে কাজটা আসলে বৈধ নয়, তবু করা হচ্ছে কারণ ধরা পড়লেও কিছু যায় আসে না। ইউনূস আছে না, কারণ ইউনূসই তো করাচ্ছে এসব। এই আত্মবিশ্বাস তাদের আছে। এখানেই মূল পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। 2018 সালের নির্বাচন নিয়ে রাতের ভোট বিতর্কে রাজনৈতিক অভিযোগ ছিল, কিন্তু সারা দেশের 40,000 ভোট কেন্দ্র এবং প্রায় 2.5 লাখ বুথে আগে রাতে ভোট হয়ে গেছে এমন কোনো সমন্বিত দৃশ্যমান প্রমাণ হাজির করা যায়নি। একটি বুথে বিচ্ছিন্ন ছবি দেখিয়ে পুরো নির্বাচন বাতিলের বয়ান দাঁড় করানো হয়েছিল সে সময়। তখন বিএনপি জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী ভোট কেন্দ্রের আশেপাশেই ছিলেন, তাদের ঘরবাড়ি ছিল সেখানে, সবার হাতে মোবাইল ফোন ছিল। যদি সত্যি রাতের ভোট হতো তাহলে অন্তত কয়েক ডজন নয় আরো বেশি কেন্দ্রে তার প্রমাণ নিজেরাই ভিডিও তুলে আনতে পারত। সেটা হয়নি। অভিযোগ ছিল কিন্তু প্রমাণ ছিল না। আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণও আছে, আর সেটা ভোটের আগেই। আওয়ামী লীগ এই নির্বাচনের মাঠে নেই। অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল নিয়ে যে একপাক্ষিক নির্বাচনের কাঠামো দাঁড় করানো হয়েছে তার প্রথম বড় পরীক্ষা ছিল প্রবাসীদের পোস্টাল ভোট। প্রায় 15 লাখ প্রবাসী এই ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। 15 লক্ষ ভোটার দিয়ে যে অনেকগুলো আসনের বা যেসব আসন নির্বাচিত হলেই সরকার গঠন করা যায় সেগুলো 9-6 করা যায়,
সেটা তো বলাই বাহুল্য। এটি শুধু ভোটিং মেকানিজম নয়, এটি প্রবাসী নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নতুন করে গড়ার সুযোগও তৈরি করেছিল। কিন্তু সেই সুযোগটা প্রথম ধাক্কায় নষ্ট হয়ে গেল। শুধু তাই না, সরকার এমন চাল চাললো যে এই 15 লক্ষ ব্যালট দিয়েই জামায়াত এবং এনসিপি কে জিতিয়ে আনার সমস্ত কৌশল তারা আয়ত্ত নিয়ে এসেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবার যে বিষয়টা আগের চেয়ে বেশি বিপজ্জনক তা হলো ঘটনাগুলোর একাধিক স্তর একসঙ্গে সামনে এসেছে। একদিকে ভিডিও এবং অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতদের বাসা বা ঘরে শত শত ব্যালট, বন্টন গণনা, ভিডিও নির্দেশনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘটনা আরো এক ডিগ্রি বাড়া, হাজারো পোস্টাল ব্যালট নাকি ইউএস পোস্টাল বিভাগের স্টোরেজে পড়েছিল, ডেলিভারির অযোগ্য ধরে রেখে নির্দিষ্ট সময় পরে গার্বেজ হিসেবে ফেলে দেওয়ার নিয়মে চলে যেতে বসেছিল। এক বাংলাদেশি আমেরিকান পোস্টাল কর্মীর চোখে পড়ে বিষয়টি, তিনি সিনিয়র অফিসারকে জানান। সেখান থেকে নিউ ইয়র্ক কনসুলেট এবং ওয়াশিংটন দূতাবাসের দৃষ্টি আকর্ষণ হয় এবং জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং দূতাবাসের কর্মকর্তাদের একটা জুম বৈঠক হয়। ব্যাখ্যায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চিঠি বিলির ভিত্তি, জিপ কোড, কিছু ব্যালটের ঠিকানায় পিও বক্স লেখা থাকার কারণে সেগুলো ডেলিভারি না হয়ে স্টোরেজে জমা হয়েছিল। পরে নজরে আসায় বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে ঘাপলা অনেক কিছু তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই ভোটগুলোও ইতিমধ্যে কাস্টিং দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পোস্টাল ভোটের পুরো দর্শন দাঁড়িয়ে থাকে একটি ধারণার উপর যে ভোটার ব্যালট নিজ হাতে পাবেন এবং নিজে সিল দেবেন এবং নিজেই নিরাপদভাবে ফেরত পাঠাবেন। এই 3 ধাপের যে কোনো একটিতে যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে ভোট আর ব্যক্তিগত থাকে না। মানে এই ভিডিওগুলো প্রমাণ করছে যে এই ঢুকে পড়াটা হয়ে গেছে প্রথম ধাপেই। যাদেরকে নির্বাচনে বিজয়ী করিয়ে আনতে চায় তাদের খাতেই দিয়ে দেওয়া হয়েছে এই ব্যালটগুলো। একই ঠিকানায় শতাধিক ব্যালট পৌঁছানো, সেখান থেকে সেগুলো কোনো ভোটারের হাতে নয় বরং রাজনৈতিক নেতাদের হাতে জমা হওয়া। এটা নিছক সামাজিক সহায়তা নয়, এটা চেইন অফ কাস্টডির সম্পূর্ণ ভেঙে পড়া। নির্বাচন কমিশনের বক্তব্য যে খাম খোলা হয়নি তাই গোপনীয়তা নষ্ট হয়নি। মানে কি কথা ভাই, এই যুক্তি বাস্তবতাকে খুব ছোট করে দেয়। আসলে খাম খোলা না হলেও যদি ব্যালট ভোটারের হাতে না গিয়ে রাজনৈতিক কর্মীর হাতে যায় তাহলে মালিকানাই তো বদলে গেল, তাই না? ভোটের মালিকটা অন্যজন হয়ে গেল। একজনের হাতে যদি একসঙ্গে 160টি ব্যালট থাকে তাহলে তিনি সেগুলোর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পেয়ে গেলেন। বিশেষ করে যখন প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশ জানেই না কিভাবে ব্যালট পূরণ এবং ফেরত পাঠাতে হবে। সেখানে সহায়তার নামে যে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না তা কে বললো আপনাকে? ভয় দেখানো, উপকারের কথা মনে করিয়ে দেওয়া, কিংবা টাকা দেওয়া বা ভোট কিনে নেওয়া বা উপস্থিত থেকে চাপ তৈরি করাও তো যথেষ্ট। খাম খোলা না হলেও ভোট আর স্বাধীন থাকছে না ভাইয়া। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। বলা হচ্ছে প্রবাসীদের ঠিকানা সমস্যা, ক্যাম্পে থাকা, পোস্টাল সার্ভিসের সীমাবদ্ধতা, এগুলো সামাজিক বাস্তবতা, অজুহাত নয়। নির্বাচন কোনো সামাজিক ব্যবস্থাপনা নয়, এটি আইনি এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। যদি জানা থাকে যে একই ঠিকানায় অনেক মানুষ থাকেন তাহলে সেই ঠিকানায় শতাধিক ব্যালট পাঠানোই নকশাগত ব্যর্থতা। যদি সেই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজনৈতিক নেটওয়ার্ক ঢুকে পড়ে তাহলে দায় শুধু নেটওয়ার্কের নয়, নকশারও এবং নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে। আমরা এর আগে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছি আওয়ামী লীগের আমলে নির্বাচন করার জন্য এবং নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরিয়েছি। তাহলে এখন একেবারে সদ্য যিনি এখনো প্রধান নির্বাচন কমিশনার আছেন তাদের গলায় কি পরানো উচিত আমারে বলেন? সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো নির্বাচন কমিশনের ভাষা এবং আচরণে আত্মরক্ষার প্রবণতা। এখনো তারা নিজেদেরকে আত্মরক্ষা করে যাচ্ছেন। আনন্দে নাকি ভিডিও করেছে, এই ধরনের মন্তব্য সমস্যাকে হালকা করে দেখাচ্ছে, শুধু মূল ঘটনা আড়াল করে দিচ্ছে। মানুষ ভিডিও করছে আনন্দে নয়, বরং যা ঘটেছে সেটাকে স্বাভাবিক মনে করেই এই ভিডিওটা করেছে। আর যারা ভিডিও করতে মানা করছে তারা জানে যে তারা অন্যায় কাজ করছে, তারা বেআইনি কাজ করছে। কমিশনের কাজ ছিল এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দেওয়া, কোনো কমিউনিটি নেতা, কোনো দলীয় কর্মী ব্যালট স্পর্শ করতে পারবে না। সেই বার্তা তো স্পষ্ট হয়নি, বরং উল্টো তারা সাহস পেয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রতীক বিন্যাস নিয়ে বিতর্ক, ব্যালট ডিজাইন নিয়ে প্রশ্ন। আলাদা আলাদা করে দেখলে এগুলো ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যখন একসঙ্গে ব্যালট ছিনতাই, ঠিকানা জট, ডিজাইন বিতর্ক সব মিলিয়ে দেখা যায় তখন এটি আর দুর্ঘটনা থাকে না বা সরি বলার কিছু থাকে না। তখন একটি টেমপ্লেটের গন্ধ পাওয়া যায় যে নির্বাচনের আগেই নির্বাচনটাকে কিভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে, কিভাবে ভোট ডাকাতি করার প্রক্রিয়া হচ্ছে যেখানে ভোটই এখনো হয়নি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ফাঁক রাখা হয়েছে আর সেই ফাঁকে শক্ত সংগঠিত রাজনৈতিক নেটওয়ার্ক ঢুকে পড়েছে নিজেদের পক্ষে ভোট নিয়ে আসার জন্য। সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে প্রবাসীদের মানসিকভাবে তো ভেঙে পড়ার কথা।
মানে প্রথমবার ভাবছিলেন তারা দেশের রাজনীতির অংশ হতে পারছেন, এখন তারাই বলছেন ভোটটা তাদের হাতে পৌঁছানোর আগে অন্যের দখলে চলে গেছে। এই অনুভূতি শুধু প্রবাসে থামবে না, দেশে থাকা ভোটাররাও ভাববে যদি বিদেশে এমন হয় এখানে কি হবে। ভোট কেন্দ্রে যাওয়ার তো দরকার নেই, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের বিশ্বাস ভেঙে গেছে এবং ভোটের দিন শুধু শুধু গিয়ে মার খাওয়ার চেয়ে বা জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু আছে তার নিশ্চয়তা যদি না পায় ভোটাররা, তো কেন যাবে বলেন। সুতরাং মানে ওই যে আপনারা বলতেন রাতের ভোট কোনো প্রমাণ ছাড়াই, কিন্তু এখন তো প্রমাণ দেওয়া হচ্ছে, তারপরেও আপনারা কি বিশ্বাস করছেন যে এই সরকার একটা পাতানো ভোট আয়োজন করতে যাচ্ছে? ভোটের আগেই ভোট ডাকাতির এই ইতিহাস